আমার ইন থেকে আমি বলি যে আমার ইন থেকে আমি অলরেডি বলছি যে আসলে আমরা অনেক লেট করে ফেলছি ম্যাথের ক্লাসটা নেওয়ার জন্য, এবং আমরা অনেক টাইম নিচ্ছি। সো আমরা তারপরে আমি চেষ্টা করতেছি যে আপনাদের সহজ একটা সলিউশন দেওয়ার জন্য। আসলে আমরা শুরু থেকে তো আমাদের চেষ্টাটাই ছিল সহজ করা। সো শেষ পর্যায়ে শেষ ভালো যা সব ভালো যা তার। সো শেষটা আমি চাচ্ছি একটু সুন্দরভাবে শেষ করার জন্য। সো কতটুকু হবো আমি জানি না, আসলে টাইমটাও খুব শর্টেজ, আমি খুব প্রেসারে যাচ্ছে দিনগুলা। সো আমি এটা হয়তো বলে এক্সপ্লেন করতে পারবো না। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আমি ক্লাসে যাওয়ার আগে একটাই কথা বলবো যে আমরা যাচ্ছি কারেন্সির ম্যাথ করতে। তো কারেন্সি এখানে ক্রস কারেন্সি থাকবে, বাইসেলের ব্যাপার থাকবে, এখানে বিট প্রাইস আক্স প্রাইসের ব্যাপার থাকবে, অনেকগুলো টেকনিক্যাল টার্ম থাকবে। সো আমি আমার আমার যতটুকু জ্ঞান আছে, আমার যতটুকু পড়াশোনা আছে, আমি চেষ্টা করবো যে খুব সহজে উপস্থাপন করার জন্য। আপনাদের অনেকে অনেকে অলরেডি ম্যাথ করে ফেলছেন, আপনারা অনেক কিছু জানেন, আমি জানি। বাট আমার ইন থেকে আমি চেষ্টা করবো যাতে সহজে আপনাদেরকে পড়াটা সহজ করে দিতে পারি। সো চলুন আজকে পড়ায় ফিরে যাই আমরা। সো ম্যাথামেটিক্স আয়োজিত আমরা কিন্তু ধীরে ধীরে একবারে শেষের দিকে চলে আসছি, আপনাদের পরীক্ষাও দুইটা চলে গেছে। সো আর চারটা পরীক্ষা আসছে। সো আপনাদের রিফ্লেকশন গুলো কিন্তু আপনারা অলরেডি আপনি পাচ্ছেন। আপনার যে আমার যে ক্লাসের রিফ্লেকশন গুলা, সো আপনি কিন্তু অলরেডি পাচ্ছেন যে বা আমাদের যে চেষ্টা, ম্যাথামেটিক্স সেন্টারের যে চেষ্টা এবং আপনাদের যে চেষ্টা, আপনাদের যে এখানে পার্টিসিপেন্ট আপনারা যে সময় দিচ্ছেন, ওইটা রিফ্লেকশন কিন্তু পরীক্ষা খাতায় অবশ্যই অলরেডি পাইছেন, তাই না? দুইটা পরীক্ষা গেছে, সো নেক্সট পরীক্ষাগুলো তো আশা করি পাবেন। সো যেটা বলতেছিলাম যে আমাদের এবিবি ক্র্যাশ করছে, আমরা কিন্তু একবারে শেষ পর্যায়ে চলে আসছি, যদিও পরীক্ষা শুরু হয়ে গেছে। সো আমাদের শেষ পর্যায়ে আমরা কিন্তু একবারে ছেড়ে দিচ্ছি না, আমরা কিন্তু হাল ছেড়ে দিচ্ছি না। শেষ পর্যায়ে আপনাদেরকে আমি একটিভ রাখতেছি, ক্লাসে জয়েন করার জন্য বলতেছি, এবং আমিও পড়াশোনা করতেছি আপনাদের ক্লাসগুলোকে ফ্রুটফুল করার জন্য, আপনাদের পড়াগুলোকে সহজ করার জন্য। সো সব কথা শেষ কথা, মানে সব শেষ ভালো যার সব ভালো তার। সো আমি চেষ্টা করবো শেষটা যাতে ভালো হয়, হ্যাঁ, শেষটা যাতে ভালো হয়, যদি আমার মনটা খারাপ, বাট তাও আমি চেষ্টা করবো শেষটা যাতে ভালোভাবে শেষ করতে পারি। আপনাদের মনের ভিতর যাতে একটা দাগ কেটে যায় যে হ্যাঁ, আমরা ম্যাথামেটিক্স সেন্টার থেকে শিখছি, আমাদের কোনো ল্যাপসেস ছিল না। আসলে একটা মানুষ তো পরিপূর্ণ হওয়া সম্ভব না, 100-তে 100 পাওয়া কখনোই একটা মানুষের পক্ষে সম্ভব না। বাট আমাদের চেষ্টা, আশা করি চেষ্টার কোনো ত্রুটি নেই আর কি, চেষ্টা ঠিক আছে। হয়তো এটা সেকেন্ড সেশন ম্যাথামেটিক্স সেন্টারে, থার্ড সেশন ফোর্থ সেশনে এসে হয়তো এই এখনকার যে শর্টেজ গুলা, এগুলো হয়তো কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা আবার নতুন করে ম্যাথামেটিক্স আসেন এটা আমি চাই না। আমি চাই যে আপনারা অন্য কোনো সেশনে আসেন। যারা ইসলামী ব্যাংকে চাকরি করতেছেন, আপনারা হয়তো ম্যাথামেটিক্স সেন্টারে ইসলামী ব্যাংকে ডিপ্লোমার বই পাবেন। যারা সিএফএ করাতে আগ্রহী, ওরা হয়তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো অন্য একটা ডিগ্রিতে আপনাদের চাচ্ছি, আর এবিবি তে চাচ্ছি না, কারণ আমি আশা করি যে আপনারা সবাই এবিবি একবারই পাশ করে যাবেন। সো যেখানে আমরা আজকে ম্যাথ সলিউশন শিখবো, টিপস এন্ড ট্রিক্স অলরেডি শিখে ফেলছি, সো টিপস এন্ড ট্রিক্সে যাবো না, শুধু ম্যাথ নিয়ে কথা বলবো। আর ট্রেজারি ম্যানেজমেন্টের ম্যাথটাতে শুরুতে আসতেছি, যদিও ট্রেজারি ম্যানেজমেন্ট পরীক্ষাটা একবারে লাস্টে 18 তারিখে। বাট আমি এটা শুরুতে আনছি একটাই কারণ ট্রেজারি ম্যানেজমেন্টে শুধু ক্রস কারেন্সির ম্যাথটা আছে। বাট আপনাদের ক্রস কারেন্সির বাইরেও, সো ক্রস কারেন্সির ম্যাথটা দিয়ে শুরু করতেছি একটা কারণ, কারণ ওইটা যদি আপনি শিখতে পারেন, তাহলে আজকের যে আমাদের যে ফরেন ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জের ম্যাথ গুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে। সো বললাম যে আমরা ম্যাথে চলে যাচ্ছি। সো আমি এখানে একটা জিনিস আপনাদের বলি, আপনাদের মনে হতে পারে যে এটা আননেসেসারি, বাট আমি একটা জিনিস বলি। আমি যেটা ফিল করতেছি যে আপনাদের ফরেন কারেন্সির ম্যাথ করার ক্ষেত্রে বেসিক কিছু জিনিস জানা লাগবে। তো আমি এগুলো নিয়ে রাত দিন কাজ করতেছি, আমি শুরুতে বেসিক জিনিসগুলো দেওয়ার চেষ্টা করতেছি, তারপর আমরা অ্যাকচুয়াল ম্যাথে চলে যাব। সো এতে যেটা হবে, আপনাদের জিনিসটা সহজ হয়ে যাবে, আমি কথা দিচ্ছি আপনার জিনিসটা সহজ হয়ে যাবে। আপনি যখন ম্যাথে ঢুকবেন তখন মনে হবে জিনিসটা, হ্যাঁ, আমি আপনাদের অনেক কিছু অলরেডি জানেন। ঠিক আছে। সো আমি এই কারণে ডাইরেক্ট কোট এবং ইনডাইরেক্ট কোটের ডেফিনেশন নিয়ে আসছি এবং একটা এক্সাম্পল নিয়ে আসছি। সো ডাইরেক্ট কোট আপনারা অলরেডি যেহেতু পরীক্ষা চলে আসছে, আপনারা অনেকে হয়তো পড়াশোনা করছেন, বাট তারপর আমি এখানে এক্সপ্লেন করতেছি। ডাইরেক্ট কোট হলো, এক কথা হলো আমার, যে আমি টাকা দিয়ে, যখন আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, যে আমার $1 আমরা সবাই জানি 115 টাকা। সো $1 115 টাকা, মানে $1 কিনতে 115 টাকার দরকার হয়। সো এটা, এই যে আমি ডলার কিনতেছি, ডোমেস্টিক কারেন্সি হলো টাকা, আর আমি ডলার কিনতেছি, হ্যাঁ, ফরেন কারেন্সি। সো আমি ডোমেস্টিক কারেন্সি দিয়ে এক এক ইউনিট ফরেন কারেন্সি কেনার জন্য যত টাকা ডোমেস্টিক কারেন্সি লাগতেছে, এটা হলো ডাইরেক্ট কোট। এটা হলো ডাইরেক্ট কোট, আমি ডাইরেক্টলি কোট করতেছি। আচ্ছা, আমি আরেকটু পেছনে চলে যাই। কোটেশন মানে কি? আপনি ধরেন বাজারে গেলেন, হ্যাঁ, আপনি ধরেন বাজারে গেলেন, আপনি মোবাইল কিনবেন। সো মোবাইলের দাম জিজ্ঞাসা করতেছেন, ভাই মোবাইলের দাম কত? মোবাইলের দাম হলো, ধরেন আপনি অপ্পো রেনো 4 কিনবেন। সো অপ্পো রেনো, সরি, এখন 8 ভার্সন চলতেছে। সো অপ্পো রেনো 8 এর দাম কত? 32,000 টাকা। সো আপনি কিন্তু কোট করতেছে, দোকানদার কিন্তু কোট করতেছে কি, সে রেনো 5 8 এর দাম কোট করতেছে, প্রাইস সে কোট করতেছে, আপনাকে বলতেছে।
ঠিক আছে? তো সেম আপনি ডলারের দাম কত, 115 টাকা, তাই না? সেই যে আমি ডলারের দাম কত, $1 দাম কত, 115 টাকা, এটা হলো ডাইরেক্ট কোট। এখানে কোনো মানে হিডেন অথবা ঘুরানো পেঁচানো কোনো কথা নাই, ডাইরেক্ট, এটা হলো ডাইরেক্ট কোট। ঠিক আছে? তো আমার বাজারে গিয়ে আমি মোবাইল কেনার সময় যেরকম আমি আমি ডাইরেক্টলি প্রাইস জিজ্ঞাসা করি এবং দোকানদার প্রাইসটা বলে, এটা যেমন ডাইরেক্টলি বলে সে ইনডাইরেক্টলি বলে না। ঠিক আছে? সো আমার কারেন্সির ক্ষেত্রে সেম, আমার ডলারের দাম কত, $1 দাম কত, 115 টাকা, এটা হলো ডাইরেক্ট কোট। সো এইভাবে মনে রাখেন। সো এখানে একটা এক্সাম্পল দিছি যে আমার এক্সাম্পল কি ফর আমার একটা পেয়ার বেস ট্রেডিং এর ক্ষেত্রে কি হয়েছে, আমার ইউরো এবং জিবিপির প্রাইস কত, 1.1211। এখানে আমি কিন্তু বিডিটিও নিয়ে আসছি পরে, বাট আপনাদের, আপনি শিওর থাকেন আপনি পরীক্ষার হলে আপনি বিডিটি এবং ইউরো, বিডিটি অথবা ইউএসডির ম্যাথ পাবেন না। ওইখানে হয়তো জিবিপি, ইউরো, বিডিটিও থাকবে, বাট ফরেন টার্মগুলোই বেশি থাকবে আর কি, বাইরের কান্ট্রির যে ইয়াগুলা কারেন্সি টার্মগুলোই বেশি থাকবে। তো এই কারণে আমি কিন্তু সবসময় বিডিটি আনি নাই, বইয়ে যেভাবে আছে, পরীক্ষায় যেভাবে আসতে পারে ওইভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। তো এখানে কোটেশনটা কি দাঁড়াচ্ছে, ইউরো এবং জিবিপির কোটেশন কত, প্রাইস কত, 1.12। এটার মানেটা হইলো আমি আমি জিবিপি, হ্যাঁ জিবিপি, 1 জিবিপি কিনতে আমাকে 1.1211 ইউরো দেওয়ার দরকার হয়। ঠিক আছে? 1 জিবিপির প্রাইস হইলো 1.1211। আমি ডোমেস্টিক কারেন্সি দিয়েও বুঝাইছি যে বিডিটি ইউএসডি রেট কত, 115 টাকা। ঠিক আছে? বিডিটি অবলিক ইউএসডি মানে হইলো আমার 1 ইউএসডি কিনতে, আমার 1 আমেরিকান ডলার কিনতে আমার 115 টাকা দেওয়ার দরকার হয়। তাহলে আমরা ডাইরেক্ট কোড শিখে গেলাম। এবার ইনডাইরেক্ট কোডটা কি তাহলে? ইনডাইরেক্ট কোডটা হলো আমি যদি উল্টায়া বলি, হ্যাঁ, যে আমি 1 টাকা দিয়ে, আমি যদি বাংলাদেশে দিয়ে এক্সাম্পল দিই, আমি 1 টাকা দিয়ে কত ডলার পাবো, ওইটা হলো ইনডাইরেক্ট কোড। শুধু একটু মনে রাখেন। আমি সবার লাস্টের এক্সাম্পলটা দেখেন যে ইউএসডি ডিভাইডেড বাই বিডিটি। সো এটা হলো 0.0086। এটা কিভাবে পাইছি, এখানে একটা জিনিস মনে রাখেন, এটা আমি কিভাবে পাইছি এই জিনিসটা, এটা কাজে লাগবে পরবর্তীতে। তো এই যে অ্যামাউন্টটা পাইছি, এটা কিভাবে পাইছি, যে আমার এখানে যে পাইছিলাম আমার বিডি টু ইউএসডি, সো এটাকে আমি যখন ইন্ডিয়াকে নিয়ে গেছি, ইউএসডি কে আগে নিয়ে আসছি, তখন 1/1/115 আমি এইভাবে আমি পাইছি হলো এই জিনিসটা, এই জিনিসটা। ঠিক আছে? 1/115 যখন দিচ্ছি, এটা উল্টায় গেছে। এবার একটু মনে রাখেন, এটা কাজে লাগবে পরবর্তীতে। আপনি 1/115 যখন করবো আমি, তখন এটা উল্টায় গেছে, সো এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। এটা আমার ট্রেজারি ম্যানেজমেন্ট যাদের পরীক্ষা আছে ওদের জন্য কাজে লাগবে। এটাই ম্যাথ ট্রেজারি ম্যানেজমেন্ট আসছিল। আমাকে কি বলছে, ক্যালকুলেট দ্য ক্রস রেট ফ্রম দ্য কোটেশন গিভেন বিলো। আমাকে ক্রস রেট ক্যালকুলেশন করতে বলছে। এই ক্রস রেট ক্যালকুলেশনটা আপনার ট্রেড ফাইন্যান্সেও আসতে পারে, আবার ট্রেজারি ম্যানেজমেন্টও আসতে পারে। আপনাকে ক্রস রেট ক্যালকুলেট করতে বলবে, আপনাকে দুইটা কোটেশন দেওয়া থাকবে এবং এটার ক্রস রেট ক্যালকুলেট করতে বলবে। সো প্রথম কথা হলো ক্রস রেটটা কি। ক্রস রেটটা হলো আমি আমি আমাদের পুরো বিশ্বে যে ট্রানজাকশন গুলো হয়, ট্রেড গুলো হয়, সব ম্যাক্সিমাম কিন্তু ডলারে হয়। ঠিক আছে? সো আমি ডলারে আমি কনভার্ট করতে হয়, ডলারে পেমেন্ট করি, ডলারে এটা করি ওইটা করি। এখন বাংলাদেশ যখন জাপান থেকে আমদানি করে, সো জাপান থেকে যখন আমদানি করে, সো জাপানের যে ব্যবসায়ী সে বলে যদি আমাকে ডলারে দাও, সো সে কিন্তু প্রাইস কোট করতেছে ওই একটা জিনিসের ইম্পোর্ট, যে প্রোডাক্ট আমি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করতেছি ওই ইম্পোর্ট প্রোডাক্টের প্রাইসটা কিন্তু আমার জাপানিতে হইতেছে, জাপানি ইয়েনে হইতেছে, জাপানি রুপিতে কারেন্সিতে হচ্ছে, বাট আমি পেমেন্ট করতেছি ডলারে। তখন ওই সময় গিয়ে কি ক্রস রেট ক্যালকুলেশনটা করার দরকার হয়, যে ঠিক আছে, ক্রস রেট ক্যালকুলেশনটা দরকার হয়। সো ক্রস রেট ক্যালকুলেশন আমি একটা মাস্টার ফর্মুলা শিখে দিচ্ছি আপনাদেরকে। যত কারেন্সি আসুক না কেন, যত আমি এটা নিয়ে আমি গত 2 রাত ঘুমাইতে পারি নাই, কারণ আমি সিএফএ তে পড়ছিলাম, বাট আমি যে টেকনিক অ্যাপ্লাই করছিলাম সিএফএ তে ওইটা ভুলে গেছিলাম। সো এটাকে আমি অনেক কষ্টে রিভিল করছি, অনেক স্টাডি করছি, করে আমি একটা মাস্টার ফর্মুলা বের করছি, যে ফর্মুলা দিয়ে আপনি যত ধরনের ক্রস কারেন্সি আসুক না কেন আপনি পারবেন। যতভাবে আপনাকে কোশ্চেন করুক না কেন, ক্রস কারেন্সির কোশ্চেন আসুক না কেন, আপনি পারবেন। তো ফর্মুলাটা কি, আমরা চলে যাই সরাসরি অঙ্কে চলে যাই। আপনি এখানে যদি তাকান, এক্সাম্পলে যদি তাকান, আপনার কোশ্চেন, আমরা বলছিলাম ম্যাথে, আমি আমি যখন ম্যাথ করতে যাব আমি শুরুতে দেখবো কি দেওয়া আছে আর আমার কি করতে হবে। আমাকে বলছে যে ক্যালকুলেট দ্য ক্রস রেট, আমাকে ক্রস রেট ক্যালকুলেট করতে বলছে। আমার এই কোটেশন গুলো দেওয়া আছে, এটা থেকে ক্রস রেট ক্যালকুলেট করতে বলছে। কোটেশন কি দেওয়া আছে, আমার ইউএসডি এবং ইউরোর কোটেশন দেওয়া আছে। এটার মানেটা কি আমরা একটু আগে শিখে আসছি না, এটা তো ডাইরেক্ট কোটেশন, তাই না? সো আমি 1 ইউরো কেনার জন্য, এটার মানে হলো 1 ইউরো কেনার জন্য আমার 1.1701 ইউএসডি দরকার হয়। ঠিক আছে? সো আমার এই কোটেশনের মানে কি, যে আমার সিএইচএফ, আমার 1 ইউএসডি কেনার জন্য আমার 0.990 সিএইচএফ দরকার হয়।
সো এই হলো দুইটা কোটেশন দিচ্ছে, দুইটা কারেন্সির কোটেশন দিচ্ছে। সো আমাকে ক্রস রেট ক্যালকুলেট করতে বলতেছে। এখানে দেখেন আমার ইউএসডির সাথে ইউরোর আমার এক্সচেঞ্জ ইয়ে আছে, প্রাইস আছে, হ্যাঁ। আমার সিএইচএফ এর সাথে ইউএসডির প্রাইস আছে। সো ইউএসডি এখানে কমন, এখানে ইউএসডি আছে, এখানে ইউএসডি আছে, ইউএসডি কমন। বাট আমাকে বলতেছে যে সিএইচএফ এর সাথে ইউরোর ক্রস কারেন্সি বের করার জন্য, এই যে এই দুইটার ক্রস কারেন্সি বের করার জন্য। সো আমার এই ক্রস কারেন্সি বের করার জন্য, কারণ এই দুইটার ভিতরে আমি রেটটা জানি না, মার্কেটে কোটেশন নাই, রেট জানি না। সো আমি ক্রস কারেন্সি ক্যালকুলেট করে আমাকে বের করতে হবে সিএইচএফ এর সাথে ইউরোর যে রেটটা, ঠিক আছে। সো এখন আমি বলছিলাম যে একটা ফর্মুলা দিয়ে সবকিছু জানবো। সো আমি এখানে একটা জিনিস দেখেন, আমি আমি খুব সহজ করে বলে দিচ্ছি। সো আমি খুব সহজ করে বলে দিচ্ছি, সিএইচএফ এর সাথে ইউএসডি। হুম। আমরা ছোটবেলায় আমরা কিন্তু অনেক ম্যাথ করছি, হ্যাঁ। আমরা শুধু ছোটবেলায় যে সিম্পল যে কনসেপ্ট গুলো, ওইগুলো এখানে ইউজ করব, সিম্পল কনসেপ্ট গুলো ইউজ করব। তো ক্রস কারেন্সি ক্যালকুলেট করার ক্ষেত্রে এই জিনিসটা ক্যালকুলেট করার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস বলি, সিএইচএফ উপরে আছে না, সিএইচএফ উপরে আছে, হ্যাঁ। ম্যাথের মাধ্যমে পুরো জিনিসটা শেখার চেষ্টা করব, একটা ফর্মুলা শিখবো এবং পুরো জিনিস কভার করার চেষ্টা করব, ঠিক আছে। সো এখানে একটা জিনিস দেখেন, আমার আমার এই যে এটা আমাকে বের করতে বলছে। তো এটার মানে কি, এই যে সিএইচএফ এবং ইউএসডি, এটার মানে হইলো আমি এখানে দুইটা জিনিস টানি, হ্যাঁ। উপরে হইলো আমার সিএইচএফ, আমরা সবাই জানি উপরে হইলো সিএইচএফ, ইনটু এ পাশে আমার নিচে হইলো ইউরো, হ্যাঁ, নিচে হইলো ইউরো। সো আমি এখানে ইউএসডি বসাইলাম, এখানে ইউএসডি বসাইলাম, এখানে ইউএসডি বসাইলাম, ঠিক আছে। ইউএসডি কে যদি আমি কাটা দিই, তাহলে কিন্তু এই আগের জিনিসটাই দাঁড়ায়, তাই না? আমি এটা হয়তো বুঝাতে পারছি যে আমার আমার কিন্তু এই যে ইউএসডি কাটাকাটি করা যায়, আমরা সবাই জানি, তাই না? সিম্পল আমরা ম্যাথে পড়ে আসছি না, যে আমার এই যে আমার গুণ থাকলে মাঝখানে গুণ যদি থাকে আমি উপরে নিচে কাটাকাটি করতে পারি। সো এই কাটাকাটি করলে কিন্তু আলটিমেটলি এটাই দাঁড়াচ্ছে, আমি কাটাকাটি যদি করি তাহলে সিএইচএফ উপরে থাকতেছে, ইউরো কিন্তু নিচে থাকতেছে, এই দুইটা বাকি থাকতেছে, তাই না? সো এই জিনিসটা কিন্তু আমরা এই যে কনসেপ্টটা, আমি উপরে নিচে কাটাকাটির যে কনসেপ্টটা, ওইটা আমরা এখানে ইউজ করবো, এই জিনিসটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। তো এই জিনিসটা আমি তাহলে অলরেডি কিন্তু ফর্মুলা পেয়ে গেছি, আমি কিন্তু অলরেডি ফর্মুলা পেয়ে গেছি যে আমি কিন্তু এটার অলরেডি ফর্মুলা পেয়ে গেছি কি, এটা ইজিক্যাল টু কি, যে এই সিএইচএফ ইউরো ইজিক্যাল টু কি, আমার সিএইচএফ উপরে, আমার ইউরো নিচে, আর ইউএসডি এবং ইউএসডি থাকবে, ঠিক আছে। সো এখানে আমার দেখেন, এই যে আমার উপরে যে দেওয়া আছে এখানে কিন্তু সেম, এই যে এই জিনিসটা দেওয়া আছে, সিএইচএফ এবং ইউএসডি দেওয়া আছে, সিএইচএফ এবং ইউএসডি দেওয়া আছে, এটার ভ্যালু আমি এখানে বসেছি 1.1701 এবং ইউএসডির ভ্যালু দেওয়া আছে, ইউএসডি অবলিক ইউরোর ভ্যালু দেওয়া আছে। হুম। সো এটার ভ্যালু হলো 0.990 সিএইচএফ ইউএসডি এবং ইউএসডি ইউরো 0.99। আমি এটা অবশ্য উল্টা হবে, এই জিনিসটা এখানে যাবে, এটা এখানে আসবে, একটু উল্টায় আমি বলছি, বাট দুইটা গুণফল আর কি, এক কথায় দুইটা গুণফল, আমার এটা হলো অ্যান্সার। সো এই যে আমি শিখলাম, যে আমার এই যে আমি যে ম্যাথটা শিখলাম, যে আমার যখন ক্রস কারেন্সি আমি কিন্তু ব্যাক ইন্ডে গেছি, আমাকে চাইছে এটা, হ্যাঁ। এটা চাওয়ার পরে আমি কি করছি, সাথে সাথে কি করছি, আমি সিএইচএফটা এরকম একটা টান দিছি, এরকম একটা টান দিছি, আপনারা এই কাজটা করবেন। সিএইচএফ ওপরে এবং ইউরো নিচে দিবেন, দেওয়ার পরে আমার কমন কারেন্সি ইউএসডি, সো ইউএসডি এখানে, ইউএসডি এখানে, ঠিক আছে। সো আপনি এটা কিন্তু আমি শিখে গেলাম। আরেকটু যদি আমি একটু চিন্তা করি, দেখেন আমার সিএইচএফ এখানে উপরে আছে, আমার এখানেও কিন্তু সিএইচএফ উপরে আছে, ঠিক আছে। আমার এখানে সিএইচএফ উপরে আছে, এই ক্রস কারেন্সি সিএইচএফ উপরে আছে, এটা একটু মনে রাখেন। এটা উপরে থাকাতে আমি গুণ করছি, এই দুইটা গুণ করছি, দুইটা ভ্যালু গুণ করছি, ঠিক আছে। আমার সিএইচএফ এখানে উপরে থাকাতে আমি দুইটা ভ্যালু গুণ করছি, এটা একটু মনে রাখেন, তাইলেই হবে। আমার যদি এটা নিচে থাকতো, এই পাশে থাকতো, তাহলে কিন্তু এরকম হইতো না, অন্যটা হইতো। তো এই যে এতক্ষণ আমি যে ফর্মুলাটা শিখলাম, আমি একটা সিম্পল ওয়েতে শিখলাম, কাটাকাটি করে শিখলাম, এই ফর্মুলার উপর বেস করে আমি যত ক্রস কারেন্সি আছে সব মনে রাখবো। তো মজার জিনিস এটাই, যে আপনাকে আমি একটা শিখে আমি সবগুলো মনে রাখবো, এটাই হলো আসলে ম্যাথমেটিক্সের একটা মানে আপনাদের আমার কন্ট্রিবিউশন আমি মনে করি, যে এই ফর্মুলা আমি আসলে কোথাও আপনি এরকম পাবেন না, এই ক্রস কারেন্সি শিখার ক্যালকুলেশন এরকম পাবেন না, আমি শিওর দিয়ে বলতে পারি। তো এবার আসি আমরা পরবর্তী ম্যাথে, দেখেন আমার পরবর্তী ম্যাথে ইউরো এবং সিএইচ। তো আমি বললাম না যে সিএইচএফ যে সবসময় উপরে থাকবে তা না, আমার এখানে উপরে ছিল কিন্তু বলে কিন্তু আমি ম্যাথ মিলাই ফেলছি, তাই না? সো এখন যদি সিএইচএফ টা নিচে চলে গেছে, সো নিচে চলে গেলে আমি কিভাবে ক্যালকুলেট করব?
সো এখানে এটা একটা ম্যাজিক্যাল ফর্মুলা আছে, এখানে সিএইচএফ উপরে ছিল, ইউরো নিচে ছিল, এখানে সিএইচএফ নিচে, এখানে ইউরোর উপরে। সো এটার একটা ফর্মুলাটা আমি বলি আপনাকে। আমি আমি একটু আগে আমি আগের ম্যাথে বলছিলাম না, একটু আগের ম্যাথে বলছিলাম না যে আমার এটা যদি আমি এই পাশ থেকে এই পাশ আনতে চাই, আমি আমি যদি এই যে সিএইচএফ এই পাশে ছিল এই পাশে চলে গেছে, এই পাশ থেকে যদি আবার এই পাশে আনতে চাই, তাহলে 1/1 আমি ওই ভ্যালুটা দিলে এটা উল্টায় যাবে আর কি। আমি আবারও বলতেছি, আমার সিএইচএফ ছিল শুরুতে উপরে, ইউরো নিচে চলে গেছে, হ্যাঁ নিচে ছিল, তখন আমি রেজাল্ট পাইছি এটা। সো আমার যখন আমার সিএইচএফটা যখন নিচে চলে আসছে, ইউরোটা যখন এ পাশে চলে আসছে, তার মানে উল্টায় গেছে। সো আমি ভ্যালুটাকে উল্টায় দিই, আমি এটাকে আমি 1 দিয়ে ভাগ দিই, উল্টায় দিই, 1 এর নিচে নিয়ে যাই, তাহলেই তো অ্যান্সার বের হয়ে গেল। জিনিসটা একবারই সিম্পল, একবারই সিম্পল। হুম। তো আপনি এই যে ম্যাজিক্যাল দুইটা জিনিস, এই দুইটা জিনিস মনে রেখো, আপনি অঙ্ক করতে পারবেন, সামনে এগুলো আরো কাজে লাগবে। সামনে এই যে উল্টায় দিলে, মানে ধরেন আমার 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 শুরুতে এবং শেষে আমার আমি 1/বাই রেজাল্টটা যখন করি তখন আমার কিন্তু উল্টায় যাচ্ছে। তো এই কনসেপ্টটা ইউজ করে আমরা সব অঙ্ক করব, সব অঙ্ক করব। এই দুইটাতে কারো সমস্যা, আমরা আজকে স্লোলি যাবো এবং আপনাদের কাছে জিজ্ঞাসা করে করে যাবো, কারণ একজনের কনফিউশন থাকলে আমি আবার ব্যাক করব। কারণ আমি যদি শুরুতে যদি আপনি না বুঝেন আমি যে কথাগুলো বলতেছি, পরবর্তীতে আপনি আটকায় যাবেন, বুঝবেন না। আমার সিএইচএফ উপরে ছিল, ইউরো নিচে ছিল, আমার সিএইচএফ টা যখন নিচে চলে যাবে, নিচে চলে যাওয়া মানে হইলো আমার এই যে প্রথম এই যে রোমান 1, হ্যাঁ রোমান 1, এখানে রোমান 1 এর রেজাল্ট আমি পাইছি। তো রোমান 1 কে যখন আমি উল্টাই দিছি, ইউরো উপরে চলে আসছে, সিএইচএফ নিচে চলে গেছে, তখন আমি জাস্ট শুধু ওই রোমান 1 এর যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে আমি 1 দিয়ে ভাগ করবো, যে 1/, ঠিক আছে, 1.1584। তো আমি 1 দিয়ে যখন ভাগ করব, তার মানে আমি উল্টাই দিতেছি, আমি রেজাল্টটাকে উল্টাই দিতেছি, ফর্মুলা উল্টায় গেছে। সো আমার এটা অ্যান্সার বের হয়ে গেল, আমাকে আলাদা করে কোনো ক্যালকুলেশন দরকার হইল না। আচ্ছা ভাইয়া, এই জায়গায় সেটা কি একটা জিনিস। ইনডাইরেক্ট কোডের মতো, ইনডাইরেক্ট কোড? না না, আপনি ওইদিকে যাবেন না, আমি যেটা বলি শুধু ওইটা চিন্তা করেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট কোর্টে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা সবকিছু শিখতেছি ডাইরেক্ট কোটেশনে। আমরা ইনডাইরেক্ট নিয়ে কথাই বলবো না, কারণ ইনডাইরেক্ট নিয়ে কথা বললে আপনি প্যাস লাগায় ফেলবেন। আরেকটা জিনিস আমি বলি আপনাকে, ডাইরেক্ট ইনডাইরেক্টের ডিফারেন্সটা কি, আমি একটু পেছনে চলে যাই, আপনি যদি ডাইরেক্ট ইনডাইরেক্টের কথা আসছেন, আমি পেছনে চলে যাই একটু, হ্যাঁ। আমি ডাইরেক্ট ইনডাইরেক্টের কথা যেহেতু আসছেন, আমি একটু পেছনে চলে যাই আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য, কারণ এই কনফিউশন গুলো বারে বারই আসবে। আমি ডাইরেক্ট কোর্টে কি বলতেছি, যে আমার ডাইরেক্ট কোর্টে আমি বলতেছি যে বিডিটি, আমি এক ইউএসডি কিনতে বিডিটি 115 লাগতেছে, হ্যাঁ। ইনডাইরেক্ট কোর্টে কি বলতেছি, আমি ইউএসডি কে উপরে নিয়ে গেছি, বিডিটি কে নিচে নিয়ে গেছি, হ্যাঁ। তার মানে আমার কি হয়েছে, যে আমার 0.0086 এ আমি কি পাচ্ছি, আমি টাকা দিয়ে 1 টাকা দিয়ে এত পরিমাণ ডলার পাচ্ছি, ইনডাইরেক্ট হয়ে গেছে। এখন আমার কোশ্চেনটা হইলো, আমি যেহেতু বিডিটিতে চিন্তা করতেছি, বাংলাদেশে, আমি বাংলাদেশে বাস করি, আমি বাংলাদেশি, সো আমার বাংলাদেশি টাকা দিয়ে আমি ডলার কিনি বা যা কিছু করি, ঠিক আছে, এটা হয়তো ব্যাংকের থ্রুতে করি, আমি তো ডলারে কনভার্ট করি, বাট টাকা তো আমার, তাই না? সো এই কারণে কিন্তু আমার ডাইরেক্ট কোর্টে আমার 1 ইউএসডি লাখ কিনতেছি আমি হইলাম 115 টাকায়। সো আমার দিক থেকে, হ্যাঁ। তো যে ইউএস এর যে মানুষ, আপনি একটু চিন্তা করে দেখেন, যে ইউএস এর মানুষ, যে ইউএস এর ব্যবসায়ী, সো তার জন্য কিন্তু এটা আবার ইনডাইরেক্ট কোর্ট, তার জন্য কিন্তু এটা আবার ইনডাইরেক্ট কোর্ট, ঠিক আছে। যেটা আমার জন্য ডাইরেক্ট কোড, তার জন্য কিন্তু ইনডাইরেক্ট কোড, কারণ সে কিন্তু $1 দিয়ে 115 বিডিটি পাচ্ছে, ঠিক আছে। সো আপনি এই কারণে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনি যাবেনই না, দরকার নাই। কারণ আসলে আমার জন্য যেটা ডাইরেক্ট, এটা তো ইউএস এর জন্য ইনডাইরেক্ট। সো আপনি ওই আলোচনায় যাওয়ারই দরকার নেই, ওই কনফিউশনে যাওয়ারই দরকার নেই। আপনার যেহেতু জানার দরকার আছে, এই কারণে আমি বললাম ডাইরেক্ট ইনডাইরেক্ট আমি আপনাকে শিখাইছি কেন, এই জিনিসটা না জানলে আপনার প্যাস লেগে যাবে, কারণ কোশ্চেনে কিন্তু অনেক ঘুরে আসতে পারে। জাস্ট এই যতটুক জানার শুধু ওটুক চিন্তা করে, আমি আবারও বলতেছি, আপনি যতটুক জানার ওটুক চিন্তা করেন, আর আমার সাথে আসেন, আমি যতটুক যাবো ওটুকু মানে শিখার চেষ্টা করেন, অ্যাডভান্স হওয়ার দরকার নেই। সো আমরা আমরা অলরেডি অনেক কিছু শিখছি, আমি একটু রিপিট করি, আমরা অনেক কিছু শিখছি কি, আমরা সিম্পল একটা কাটাকাটি শিখছি, কাটাকাটিটা কিভাবে, আমি ক্রস কারেন্সি ক্যালকুলেট করার সময় আমি কাটাকাটি শিখছি, হ্যাঁ। সো কাটাকাটি করি, আমি কিন্তু প্রথমে রেজাল্টটা পেয়ে গেছি, সবসময় পাবো যে তা না, না পাইলে আমি কি করবো, ওই ওই পয়েন্টও আসতেছি আস্তে আস্তে। সো আমি 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 শুরুতে কি শিখছি, যে আমাকে বলছে যে এইটা বের করতে বলছে, তো আমি সাথে সাথে কি করলাম, আমার এখানে কি দেওয়া আছে আমি কিন্তু এটা কনসিডার করলাম না, আমি না করি সরাসরি আমি ম্যাথে চলে গেলাম, কাটাকাটিতে চলে গেলাম, ঠিক আছে। সো কাটাকাটিতে চলে গেছি। সো আমি এটা উপরে রাখছি, ইউরো নিচে রাখছি, আর দুই পাশে আমি ইউএসডি দিছি। সো ইউএসডি যদি আমি ইউএসডি কেটে ফেলি, তাহলে এটাই দাঁড়াচ্ছে। এতে সুবিধা কি হয়েছে, আমি যে এখানে যে দুইটা ইকুয়েশন পাইছি, এটা আমি ভ্যালু, এখানে যে ভ্যালুটা আছে আমি ভ্যালু বসাইতে সুবিধা হয়েছে, আমার অ্যান্সার বের করতে সুবিধা হয়েছে, আর কিছুই না। আমরা একটা আমাদের 1 শেষ, আমরা এখন চলে যাব 2 তে। 2 তে আমি আচ্ছা আবার ভাইয়া, আমরা সাউন্ড করব, তাহলে আমি সামনে যেতে পারবো, জি।
যেহেতু জি পরবর্তীতে কি চাইছে দেখেন, আমাকে বলছে আচ্ছা কি দেওয়া আছে আমি ওইটাতে যাব না। আমি শুরুতে বলতেছি কি দেওয়া আছে আমি ওইটাতে যাব না। ঠিক আছে, আমি তো বলছিলাম যে শুরুতে দেখবো আমি কি দেওয়া আছে, কারণ কারেন্সির ম্যাথে কি দেওয়া আছে এগুলা মানে স্পেশালি ক্রস কারেন্সি যদি আমরা একটা ফর্মুলা জানি, তো কি দেওয়া আছে ওইটাতে গেলে না মাথা প্যাচ লাগা যাবে। তো আমি শুরুতে ফর্মুলাতে চলে যাই। আমাকে চাইছে সিএইচএফ ইউরো। ঠিক আছে, তো সিএইচএফ আমার ইউরো। তো আমি সমান সমান কি দিব, আমি একটা ফর্মুলা লিখে ফেলবো যে উপরে সিএইচএফ, সরি আমি পেনটা ইউজ করি। তো আমি যদি একটা ফর্মুলা শিখছি যেটা দিয়ে আমি বলছিলাম সবকিছু সিএইচএফ, আর নিচে হইলো আমি নিচে হলো আমার ইউরো। ঠিক আছে, ইউরো। তো আমি এখানে আমার দুই জায়গায় ইউএসডি আছে, আমি ইউএসডি দিলাম, আমার ইউএসডি দিলাম। এখন দেখি তো মিল আছে কিনা, সিএইচএফ উপরে ইউএসডি নিচে। সো আমি এটা পাইছি, তো যে এটা পাইছি, হ্যাঁ। সো এটা মিলছে, হ্যাঁ। সো এখানে হলো ইউএসডি উপরে নিচে ইউরো। সো এটা মিলে নাই, এটা মিলে নাই, তাই না? তো আমি এটা মিলাই, আমার তো মিলানো সহজ, আমি তো পারি মিলাইতে, তাই না? তো ইউএসডি উপরে আমি নিচে হইলো ইউরো। ঠিক আছে, সো ইউরো। সো আমি যেহেতু 1/বাই আমি একটা যোগ বিয়োগ করা শিখছি, গুণ ভাগ করা শিখছি। সো 8546। সো আমি তাহলে এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। ঠিক আছে, তো দুইটা যখন যোগ করবো তখন আমি অ্যান্সার পেয়ে গেলাম। আমি দেখেন এই কাজটাই করছি, এই কাজটাই করছি, যে আমি আমি আমার এই যে টুতে এই যে 2 নম্বরে আমার কি ছিল না, ইউএসডি ইউরো করা ছিল না। ইউএসডিটা আমি উপরে নিয়ে গেছি, যে ইউএসডিটা আমি উপরে নিয়ে গেছি, ইউরোটাকে নিচে আনছি, কিভাবে আনছি 1/বাই অ্যান্সারটা। ঠিক আছে, তো আসাতে কি হয়েছে আমার, আমি এটা পেয়ে গেলাম। সো এখন কিন্তু মিলে গেছে আমার, এখন কিন্তু আমি মিল পাইছি। এই যে যে জিনিসটা এখানে দেখালাম, এই জিনিসটাই এখানে আছে, সিএইচএফ উপরে ইউরো এবং সিএইচএফ ইউএসডি। যে সিএইচএফ উপরে ছিল, ইউরো নিচে ছিল। সো সিএইচএফ উপরে রাখছি, আমার ইউরো, সরি ইউরো, ইউরো, সো সিএইচএফ উপরে রাখছি, ইউরো নিচে রাখছি, আর দুই পাশে ইউএসডি হয়েছে। ঠিক আছে, দুই উপরে এটা নিচে ইউএসডি, এটা উপরে ইউএসডি। সো আমি শুধু এখানে আমি আসলে আমি যেভাবে লিখতেছি ওইভাবে কিন্তু আমি স্লাইডে দিতে পারি নাই। সো আপনারা একটু খাতা কলমে করে নিবেন। দিতে পারি নাই কারণ হলো আসলে স্লাইডে অনেক কিছু কাজ করা যায় না। সো আমি যখন গুণ করব তখন আমি পেয়ে যাচ্ছি 1.1584। আপনাদের যদি সামনে খাতা কলম থাকে আপনি করে দেখেন, দেখেন এটাই আসবে। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করতেছি, অবশ্যই আপনার সামনে খাতা কলম আছে। আমি জানি পরীক্ষার আগে সবাই সিরিয়াস হয়ে যায়। সো আপনি করেন, দেখবেন যে মিলে গেছে। মিলে গেছে স্যার। জি, এবার সেকেন্ড রিকোয়ারমেন্টে আসে। এখানে কি বলছি, ইউরো উপরে নিচে সিএইচএফ, তাই না? আগে যে রোমান ওয়ানে যেটা ছিল এটার উল্টাটা, তাই না? তো আমি শুধু 1 দিয়ে ভাগ করে দিচ্ছি, যেহেতু উল্টাই দিচ্ছি 1 দিয়ে ভাগ করছি। তো আমি এখানে কি শিখলাম আমারে বলেন তো? আমি কিন্তু কিছুই শিখি না। আমি কি শিখছি, জাস্ট এইভাবে টান দিয়ে একটা জিনিস শিখছি, যে উপরে নিচে করা শিখছি। আর আমি কি শিখছি, 1/বাই শিখছি। তাতে কি হয়েছে, আমার ক্রস কারেন্সির ম্যাথ কিন্তু হয়ে গেছে। সো এই যে সিম্পল না জিনিসটা, আপনার কাছে এতদিন যদি ক্রস কারেন্সি খুব বেশি কঠিন মনে হইতো, এখন কিন্তু খুব সিম্পল হয়ে গেছে, যে আমার ক্রস কারেন্সি কোনো ম্যাটারই না। জাস্ট আমি কি করব, আমি একটা মাস্টার ফর্মুলা মনে রাখবো, ওই মাস্টার ফর্মুলা ফালানোর জন্য আমি যা যা করার তাই করব। এখানে আমি একটা আপনাদের কনফিডেন্সের জন্য বলতেছি, আপনি আপনি এই যে আমি যে মেথডটা শিখেলাম ওইটা কিন্তু বইও নাই, কোথাও নাই। তো আপনি মনে করার কারণ নাই যে এইটাতে নাম্বার পাবেন না, এটা মনে করার কারণ নাই, এটাতে নাম্বার পাবেন না, কারণ আপনি কিন্তু অ্যাকচুয়াল ম্যাথটাই করতেছেন। আমরা সবাই জানি ম্যাথের কিন্তু কোনো রুলস, বাধা ধরা নিয়ম নাই। আপনি কিভাবে আপনি ম্যাথ আগাবেন, আপনি কিভাবে কনক্লুশনে যাবেন, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, তাই না? আপনি দেখবেন যে ওই উপপাদ্য পড়তাম, সম্পাদ্য পড়তাম, ঐকিক নিয়ম পড়তাম। আমরা কিন্তু কিভাবে আমি সলিউশনে যাব, ইটস ডিপেন্ড অন মি। হ্যাঁ, সো এটা কিন্তু হ্যাঁ, সো এটা নিয়ে সেকেন্ড কোশ্চেনটা যেটা রোমান 2 যেটা, এটা আমরা তো সিএসএফ ডিভাইড বাই ইউরো যেটা এটা বের করছি 1.1584। হ্যাঁ, প্রথমটাতে। তো সেকেন্ডটাতে এটা যখন উল্টে যাবে যখন, তখন এটা 1 দিয়ে শুধু 1.1584 কে ভাগ হবে না? ও আচ্ছা, এটা ভুল করছি। হ্যাঁ, এটাকে ভালো পয়েন্ট। এখানে এটা মনে হয় যে এটা হ্যাঁ, কনফিউশন। এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা ভুল হয়েছে। সেটাই। আচ্ছা, এটা আমি স্লাইডে কারেকশন করে নিব, আমি একটু লিখে রাখতেছি। তাহলে এটা আনসারটা যেটা অন্যরকম হবে, 0.8632 এরকম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি স্লাইডে কারেকশন করে দিব, আমি ক্লাস স্লাইডে যখন শেয়ার করব তখন correction করব। তো এটা নোট রাখতেছি একটু, যে এটা এখানে যেমন রোমান 2 তেও এখানে ইউরো ডিভাইড বাই সিএসএফ হবে, আর ইউএসডি ডিভাইড বাই ইউরো আছে যেটা, ওইটা এখানে না, প্রথমটা ঠিক আছে, প্রথমটা কিন্তু ভুল নাই। প্রথম না, সেকেন্ডটা সেকেন্ডটা ঠিক আছে। হ্যাঁ, এখানে আমি এখানে কারেকশন করে দিই। এখানে চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, 1/1 পয়েন্ট এটা হবে আর কি, এটা হবে 1.82, রাইট।
তো ক্রস কারেন্সি আমাদের শেষ। ক্রস কারেন্সির আমি আরো 2টা ম্যাথ দিছি, এটা আপনাদের জন্য, আমি করাবো না, এটা পরীক্ষায় আসছিল। হ্যাঁ, সো ম্যাথ 2টা, পরের 2টা ম্যাথ আপনারা করবেন, আমি আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি, এই 2টা ম্যাথ করেন। শুধু এখানে শুধু রোমান 1 রোমান 2 আছে, একটু করবেন প্লিজ। আপনি করলে কি হবে, এখানে ক্লাসেই পড়াটা শেষ হয়ে যাবে, আপনার কোনো কনফিউশন থাকবে না। আমি জাস্ট 2-3 মিনিট সময় দিলাম, সবাই করেন এই ম্যাথটা। আল্লাহ যদি সহায় হয়, আমাদের ক্রস কারেন্সির ম্যাথ আসলে আমরা আটকাবো না ইনশাল্লাহ। যতভাবে দেখ না কেন, যেভাবেই দেখ না কেন, আমরা এটা পার পাই আসবো, ঠিক আছে? সো আমরা আমরা এবার চলে আসি ফরেন ট্রেড। আমরা জানি সবাই ফরেন ট্রেড নিয়ে সবাই টেনশন আছেন, ম্যান্ডেটরি একটা ম্যাথ আসে। সো ফরেন ট্রেডের ম্যাথে আমরা চলে যাচ্ছি। সো ফরেন ট্রেডের ম্যাথটা আসলে এখানে আমাদের এটা জানাই লাগবে, শিখাই লাগবে, কোনো লজিক নাই বা কোনো উপায় নাই এটা থেকে ইগনোর করা। সো আমি ফরেন ট্রেডের ম্যাথে যাওয়ার আগে আপনাদের কিছু ফান্ডামেন্টাল জিনিস শিখাচ্ছি। এটা আমার সৌভাগ্য যে আমি আপনাদেরকে এই ক্লাসটা পড়াইতে পারতেছি, আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু জিনিস শিখাতে পারতেছি। যদি আমার ইচ্ছা ছিল আরো অনেক কিছু শিখানো, সময় স্বল্পতার কারণে হোক, আমার ক্যাপাসিটির কারণে হোক, আমি পারি নাই। ইনশাল্লাহ পরবর্তী সেশনে যারা আসবে, আমি কথা দিচ্ছি, যারা পরবর্তী সেশনে যারা আসবে ওদেরকে আমি অনেক আউটস্ট্যান্ডিং একটা সার্ভিস দিব, যেটা নিয়ে আমার মনে কষ্ট ছিল এবার, আমি এই কষ্টটা রাখবো না, আমি পুরোটাই সলভ করার চেষ্টা করবো। সো আমি এখানে আমি বলি ফরেন এক্সচেঞ্জ, ফরেন ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ ম্যাথের আমার বেসিক জিনিসগুলো আমাকে জানাই লাগবে। আমি এই জিনিসগুলো না জানলে আমি আসলে অঙ্কের কিছুই বুঝবো না, সত্যি কথা কিছুই বুঝবো না। সো বেসিক জিনিস কি, আমাকে বিট প্রাইস এবং আস্ক প্রাইস জানা লাগবে। সো বিট প্রাইস কি, একটা কোটেশনের বিট প্রাইসটা কি, আমি একটু পেছন থেকে কথা বলি, ঠিক আছে? আমি টেকনিক্যাল টার্ম আপনাকে যতই কথা বলি না কেন, টেকনিক্যাল টার্ম আপনার মাথার উপর দিয়ে যাবে, আমি খুব সহজ সরল ভাষায় রিয়েল লাইফের সাথে মিলাই কথা বলি। আপনি যখন কোনো কিছু কিনতে যান, হ্যাঁ, আপনি যখন কোনো কিছু কিনতে যান, তখন আপনি কি, আপনি ধরেন দোকানদার, আমার মনে আছে আমি যখন ছোটবেলায়, আমরা তো গ্রামে বড় হয়েছি, ব্রাহ্মণবাড়িয়াতে আমার বাড়ি, তো ছোটবেলায় আমরা কি করতাম, যে আমাদের বাড়িতে লেবু গাছ ছিল, একটা লেবু গাছ ছিল, প্রচুর লেবু আসতো, এবং আমার মুরগি পালতো, মুরগির ডিম ছিল প্রচুর। তো আমরা কি করতাম, ওই যে ঈদের সময় বা যখন আমাদের টাকার দরকার হতো, ঘর থেকে ডিম নিয়ে যেতাম, আর হলো লেবু নিয়ে বাজারে বিক্রি করতাম। তো লেবু এত পরিমাণে ধরতো আমাদের গাছটাতে। তো লেবু নিয়ে কোথায় বিক্রি করতাম, পাইকারি দোকানে বিক্রি করতাম। তো আমি হয়তো 4টা লেবু 4 টাকা বিক্রি করতাম, দোকানদার আমার কাছ থেকে কিনতো, কিনে সে কি করতো, সে কিন্তু 4টা লেবু 4 টাকায় বিক্রি করতো না, সে কিন্তু বিক্রি করতো ধরেন 8 টাকায়, কথার কথা। তো এখানে কি জিনিসটা কি হচ্ছে দেখেন, সে আমার কাছ থেকে কিনতেছে 4 টাকায়, সে বিক্রি করতেছে 8 টাকা, তার লাভ কত, 4 টাকা। তো সে সে কিন্তু সবার কাছ থেকে সেম কাজটাই করতেছে, সে কিনতেছে 4 টাকায়, বিক্রি করতেছে 8 টাকায়, ঠিক আছে? তো সে কিনতে রাজি আছে 4 টাকায় 4টা লেবু, আর বিক্রি করতে রাজি আছে 8 টাকায়। সো এই যে এই জিনিসটা হলো আমার বিট প্রাইসটা হলো ওই প্রাইস। আপনার ফরেন কারেন্সির ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই হয়। ফরেন কারেন্সির ক্ষেত্রে যে আপনি দেখবেন যে ওই যে এক্সচেঞ্জ হাউস গুলো আছে, আমরা যেহেতু সবাই ব্যাংকে চাকরি করি, সো ফরেন কারেন্সিটা আমাদের কাছে খুবই পরিচিত। আমি যদি দেশের বাইরে নাও যেয়ে থাকি, আমার পাশের টেবিলে একজনে গেছে, বা আমি ডলার বাইসেলের সাথে জড়িত আছি, তো এই যে এক্সচেঞ্জ হাউস গুলো অথবা ব্যাংক গুলা কি করে, 2টা প্রাইস মেনটেন করে, যে এক প্রাইসে সে ডলার কিনে, আর এক প্রাইসে সে সেল করে, মাঝখানে যে গ্যাপটা, ওইটা হলো ওই এক্সচেঞ্জ হাউসের লাভ। সো বিট প্রাইস কোনটা তাহলে, এখানে যে প্রাইসে আসলে আমার এক্সচেঞ্জ হাউস গুলা ডলার কিনতে রাজি আছে, ধরেন এখন মার্কেটে আমরা সবাই জানি যে ডলারের দাম হলো 125 আর বিক্রি করে 127 ফর এক্সাম্পল, কাপ মার্কেট আর কি, কার্ভ মার্কেটে, ইনফর্মাল মার্কেটে। তো দেখবেন যে ফরেন এই যে ব্রোকার কি করতেছে, আমার ডলার কিনতে রাজি আছে 125 টাকায়, এবং বিক্রি করতে রাজি আছে 127 টাকায়। সো এই যে 125 টাকায় যে আপনি যত ডলার পারেন আপনি কিন্তু তার কাছে বিক্রি করতে পারবেন, সে রাজি আছে। তো এই যে 125 টাকায় সে কিনতে রাজি আছে, এটা হলো বিট প্রাইস, সে বাই করতে রাজি আছে ডলার 125 টাকায়। আর আস্ক প্রাইস মানে সে সেল করতে রাজি আছে হইলো 127 টাকা। তো এটা কিন্তু কোটেশনের মাধ্যমে দেখানো হয়, এটাই হলো আসলে আমার ফরেন কারেন্সির কোড। যে ইন কোটেশনে কি রকম, এরকম দেখা যায়। হ্যাঁ, ধরেন আমি যদি এখানে বিডিটি ধরি, আমি একটু বাংলা টাকা দিয়ে বুঝাই, তারপর আমি ইউরো অন্য অন্য কারেন্সিতে যাই। ধরেন আমার এখানে কি, যে আমার বিডিটি, ঠিক আছে, বিডিটি ইউএসডি। তো আমি বলছিলাম না যে আমি 125 টাকা, টান দিয়ে দেখবেন 127 টাকা লেখা। এটার মিনিংটা হইলো, সে 125 টাকায় $1 সে কিনতে রাজি আছে, আর 127 টাকায় সে $1 বিক্রি করতে রাজি আছে, বিক্রি করতে রাজি আছে। সো আমার এটাকে আমি আচ্ছা বলতেছি। ভাইয়া, জি আচ্ছা এই জায়গায় একটা জিনিস একটু ক্লিয়ার করে দিবেন প্লিজ, যে জি। নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে কিভাবে আসলে বুঝবো যে কোনটা থেকে কোনটা বাই সেল হচ্ছে? আপনি এখানে দেখবেন যে আপনি আরো সহজ করে মনে, আমি, হ্যাঁ, আপনার কোশ্চেনটা আরেকবার হ্যাঁ, বলেন তো, কোনটা বাই প্রাইস কোনটা সেল প্রাইস? সেল প্রাইস। হ্যাঁ, যেমন বিডিটি আর ইউএসডি এর মধ্যে এই জিনিসটা একটু কনফিউশন হয় বারবার, মানে কোনটার এগেনস্টে কোনটা বাই করতেছি বা সেল করতেছি, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে বললেন। যেমন আচ্ছা 125 আর 127, মানে $1 ইউজ
ইউএসডি মানে কেনার জন্য আমি 125 টাকা ইয়ে করব সেটা? হ্যাঁ, $1 কেনার জন্য 125 টাকা আমি রাজি, মানে $1 প্রাইস হলো 125 টাকা। আপনার কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য আমি ডাইরেক্ট কোটে আবার চলে যাই। ডাইরেক্ট কোটেশনে কি ছিল? ডাইরেক্ট কোটেশনে ছিল এরকম একটা কোটেশন ছিল, তাই না? আমি যে এইটা লিখছি এরকম একটা কোটেশন ছিল, তাই না? রাইট। এটার মানে আপনি এভাবে মনে রাখেন, প্রথম যেটা থাকবে অথবা উপরে যেটা থাকবে ওইটা হলো আমার বেস। হ্যাঁ, আপনার কোশ্চেনটা খুবই সুন্দর। আমি এই যে উপরে যেটা থাকবে এটা হলো বেস কারেন্সি, ডোমেস্টিক কারেন্সি, আপনি এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা। বিডিটিও চোখে বাসাইতে পারেন, বিডিটিটাও চোখে বাসাইতে পারেন। উপরে যেটা থাকবে এটা হলো বেস কারেন্সি, ডোমেস্টিক কারেন্সি। নিচে যেটা থাকবে ওইটা হলো আমার, সরি, উপরেটা হলো আমার ডোমেস্টিক কারেন্সি, নিচেরটা হলো বেস কারেন্সি। উপরে যেটা থাকবে এটা হলো আমার, আমি ওইটা দিয়ে কিনতেছি। আমি অন্যভাবে আপনি মনে রাখতে পারেন, উপরে যেটা থাকবে হলো আমি ওইটা দিয়ে কিনতেছি। আপনি যখন মোবাইল কিনতে যান টাকা দিয়ে কিনেন, মোবাইল যখন কিনতে যান তখন টাকা দিয়ে কিনেন। সো এখানে আপনি কি কিনতেছেন? ডলার কিনতেছেন। সো ডলার কি দিয়ে কিনতেছেন? টাকা দিয়ে কিনতেছেন। আপনি এইভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে? সো ডলারও কিন্তু আপনি টাকা দিয়ে কিনতেছেন। সো এই টাকা কি দিয়ে কিনতেছেন এটা উপরে থাকে, কি দিয়ে কিনতেছেন এটা উপরে থাকে। আচ্ছা রাইট, কারণ এক্ষেত্রে তো ডিফারেন্ট দুইটা কারেন্সিও থাকতে পারে, মানে লোকাল কারেন্সি বাদ দিয়ে এই ইউএসডি যে ডিফারেন্ট কারেন্সি, যে সিএচএফ আছে আর ইউরো আছে। তার মানে এই যে এটা যেটা আছে সিএচএফ হলো আমার প্রাইস কারেন্সি। আমার এটা দিয়ে আমি কিনতেছি, উপরে যেটা থাকবে এই কারেন্সি দিয়ে আমি কিনতেছি। কাকে কিনতেছি? নিচেরটাকে কিনতেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এভাবে মনে রাখেন। আপনি জিনিসটা কি ধরেন, কারেন্সি যদি আপনি মানে শুধু পড়ে যান তাহলে হবে না। আপনার কোশ্চেনটা খুবই সুন্দর হয়েছে। আপনি লজিক্যালি মনে রাখতে হবে, আপনার ব্রেনের ভিতরে একটা সেট আপ করতে হবে যে আমি এইভাবে মনে রাখবো। জি জি। তো যেটা হয়েছে, আমার বিডিটি ইউএসডি আমি বলছিলাম কি আমার 125, 127। হ্যাঁ, তো এটা আমি কিন্তু এতক্ষণ ছিলাম একটা কারেন্সিতে, ছিলাম একটা প্রাইস ছিল, এখানে দুইটা প্রাইস। এই দুইটা প্রাইস মানে আমি একটু কেটে আবার লিখি। তো দুইটা প্রাইস মানে হলো আমি এক প্রাইসে হলো ব্রোকার অথবা এক্সচেঞ্জ হাউস অথবা ব্যাংক কি কিনতে রাজি আছে, আরেক প্রাইসে সে সেল করতে রাজি আছে। তো এই জিনিসটা কাজে লাগবে, পরবর্তী ম্যাথ করতে গেলে কাজে লাগবে, এই কারণে আমি এখানে শিখাচ্ছি। সো আমি বিডিটি দিয়ে শুরু করতেছি, যদিও আমি বিডিটিতে থাকবো না কারণ বিডিটি দিয়ে অঙ্ক খুব কম আসে। সো বিডিটি আর ইউরো যদি আসি, সরি ইউরোতে যাব না যেহেতু আমি ডলার দিয়ে শিখাচ্ছি। সো ইউরোতে যাব না, আমি যেহেতু ডলার দিয়ে শিখাচ্ছি। সো বিডিটি আর ইউএসডি, হ্যাঁ, বলতেছি যে আমার 125 আর 127। সো এই যে 125টা হলো আমার, এটা হলো আমার বিড প্রাইস, আর এটা হলো আস্ক প্রাইস। আস্ক প্রাইসের আরেকটা নাম আছে, এটাকে আমি আবার অফার প্রাইসও বলতে পারি, অফার প্রাইসও বলতে পারি। এটার মানেটা হলো ওই যে ব্রোকার অথবা ব্যাংক 125 টাকায় সে $1 কিনতে রাজি আছে, 127 টাকায় সে বিক্রি করতে রাজি আছে। তার কোনো সমস্যা? তো আমি শিখে গেলাম বিড প্রাইস, শিখে গেলাম আস্ক প্রাইস, শিখে গেলাম, ঠিক আছে? আস্ক প্রাইসের আরেকটা নাম হলো, আক্স প্রাইসটা সবসময় বেশি হবে বিট প্রাইস থেকে। হ্যাঁ, বিড প্রাইসের চেলে, হ্যাঁ, কারণ সে তো লসে সেল করবে না। এটা একটা সুন্দর কথা বলছেন, আস্ক প্রাইস সবসময় বেশি হবে, এগুলো সে লসে সেল করবে না। এবং এই কনসেপ্ট গুলো কিন্তু আপনার থিওরিতেও কাজে লাগবে, শুধু ম্যাথে কাজে লাগবে তা না, থিওরিতেও কাজে লাগবে। সো আপনাদের একটু টাইম দিচ্ছি, আমি কিন্তু আপনাদের যত ক্লাস করাইছি খুব দ্রুত গেছি, আপনার মনে পড়ে কিনা যায় না, আপনাদের রেকর্ডিং শুনতেছেন খুব দ্রুত গেছি। বাট আমি লাস্টের ক্লাসটা এবং আজকের ক্লাসটা কিন্তু খুব স্লোলি যাচ্ছি, আপনাদের সুযোগ দিচ্ছি ব্রেনটাকে ইউজ করার জন্য। তো আমরা এখন ম্যাথে চলে যাব, আমরা ম্যাথে শিখবো। ম্যাথ শিখতেই হবে, কিছু করার নেই। সো আমরা ম্যাথে চলে যাব। সো ম্যাথ এখানে কি আমাকে বলছে যে আমার ইউজেন্স বিল আমার 65, আমার 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 এই ম্যাথটাতে কি বলা হয়েছে, আমার কি বলা কি কি আছে এবং কি করতে হবে, এই জিনিসটা আমরা শুরুতে দেখবো, ঠিক আছে? সো আমাকে এখানে একটা জিনিস আমি একটু সরাই দিই, এই জিনিসটা। আচ্ছা এখানে রাখি, তারপর শিখাই। সো আমার এখানে দেখেন, আপনার আমাকে কি বলছে যে আমার ইউরো এক্সপোর্টার ওয়ান টু সেল 120 ইউজেন্স বিল ইউরো
এত। আমি এখানে একটা জিনিস বলি আপনাদেরকে, আমরা কিন্তু ফরেন এক্সচেঞ্জে অনেক কিছু শিখে আসছি। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমরা একবারে শুরু থেকে চিন্তা করব। আমার এক্সপোর্টার কি করে? এক্সপোর্টার হলো ধরেন আমি একেএইচ কোম্পানি নিয়ে অনেক কথা বলছি বা আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথা বলছি। এক্সপোর্টার কি করে? এক্সপোর্ট করার পরে সে কি কি করে, তার যে ডকুমেন্ট গুলো আছে, শিপিং ডকুমেন্ট গুলো আছে, ওইগুলা নিয়ে কিন্তু সে ব্যাংকের কাছে জমা দিয়ে সে কিন্তু টাকা নিতে পারে। হ্যাঁ, টাকা নিতে পারে। সো এখানে এরকম একটা কেস ঘটছেটা কি, ইউর এক্সপোর্টার ওয়ান টু সেল 120 ডেজ ইউজেন্স বিল অফ ইউরো 65,000। তার মানে এটা হইলো কি, আমি একটু একটু করে আগাই। আমার ইউর এক্সপোর্টার ওয়ান টু সেল 120 ডেজ ইউজেন্স বিল। এখন 120 ডেজ ইউজেন্স বিল মানে হইলো আমি এক্সপোর্ট করার পরে, আমি ডকুমেন্ট শো করার পরে, আমি ধরেন ওয়ালমার্টের কাছে আমি আমার গার্মেন্টস সেল করছি, আমি কাপড় চোপড় সেল করছি, কিন্তু আমি কিন্তু টাকাটা সাথে সাথে পাবো না, যেহেতু এটা 120 ডেজের ইউজেন্স বিল। আমি ডকুমেন্ট শো করার পরেও আমার 120 দিন লাগবে এটার প্রসিড আসতে। এলসিতে ওইরকমটাই বলা ছিল। তো সে কি চাচ্ছে, যে সেল করতে চাচ্ছে, তার যে এক্সপোর্টার ওয়ান টু সেল 120 ডেজ ইউজেন্স বিল, সে বিল গুলা সেল করতে চাচ্ছে, ডকুমেন্ট গুলো সেল করতে চাচ্ছে অফ ইউরো 65,000 টাকা, যেটার ভ্যালু হলো 65,000। আমি যদি অন্যভাবে বলি যে 65,000 ইউরো সম পরিমাণ সে কাপড় সেল করছে, ঠিক আছে, এবং ওই বিলটা সে কি করতেছে, ব্যাংকের কাছে রেখে সে টাকা নিতে চাচ্ছে টু ইউর ব্যাংক। ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট অফ ইউর ব্যাংক। আমার ব্যাংক এখানে আমাকে প্রথম রিকোয়ারমেন্ট কিন্তু চলে আসছে অলরেডি, তাই না? আমাকে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলছে। সো আমি তো অলরেডি, যেহেতু আমি আস্ক প্রাইস বিস প্রাইস জানি, সো আমি এক্সচেঞ্জ রেট আমার কোনটা আমার এক্সচেঞ্জ রেট হবে এটা আমি অলরেডি বুঝে গেছি। তারপর হাউ মাচ ডাজ ইউর ব্যাংক হ্যাভ টু পে টু ইউর এক্সপোর্টার। তো আমার যে এই যে সে আমার কাছে সেল করতে আসছে কি, যে 65,000 ইউরো সমপরিমাণ আমার এক্সপোর্টের ভ্যালু সে আমার কাছে সারেন্ডার করতে আসছে। সো আমি কি তাকে পুরো টাকাই দিব না, ঠিক আছে? তো আমি কি তাকে কত টাকা দিব, আমি খরচ টরচ বাদ দিয়ে সে যা পায় তাই দিব, ঠিক আছে? তো এই দুইটা কোশ্চেন। আমার প্রথম কোশ্চেন হলো আমি কোন এক্সচেঞ্জ রেট ইউজ করবো। তো আমি তো এটা আমরা পারবো, যেহেতু আমি বিড প্রাইস জানি, আস্ক প্রাইস জানি, এটা আমরা পারবো। আর চাইছে যে সেই কত টাকা আমি এক্সপোর্টারকে দিব, আমি তো পুরো ভ্যালু দিব না, কারণ এখানে ইউজেন্স বিলের ব্যাপার আছে, অন্য ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টর গুলোতে আসতেছে। এখানে কি দেওয়া আছে, আমার কোটেশন দেওয়া আছে, ইউরো এবং ইউএসডির কোটেশন দেওয়া আছে, আমার ইউএসডি এবং বিডিটির কোটেশন দেওয়া আছে। সো আমি কিন্তু দেখেন ইউরো থেকে আমার এখানে কিন্তু ক্রস কারেন্সির ব্যাপার চলে আসবে, ঠিক আছে? যদি আমি এখানে ক্রস কারেন্সি ইউজ করবো না, আমি অন্যভাবে কনভার্ট করবো। সো আমার কোটেশন দেওয়া, সহজ কথা মনে হয়, এখানে কোটেশন দেওয়া আছে, দুইটা কোটেশন দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে, আমার ট্রানজিট পিরিয়ড দেওয়া আছে 10 দিন। সো ট্রানজিট পিরিয়ড এবং আমার 120 ডেজ, তার মানে 130 দিন লাগবে টাকাটা ফেরত আসতে, আমার কাছে আসতে। প্রফিট মার্জিন হলো 0.1 পার ইউরো। ইউরোতে প্রফিট মার্জিন দেওয়া আছে 0.1 পার ইউরো, মানে 1 ইউরোতে আমার বিডিটি 0.1 আমার প্রফিট মার্জিন আমি আরো সহজ করে বলি। আপনাকে যে টাকাটা দিয়ে দিবে আগে, যে 65,000 ইউরো পরিমাণ সমান ব্যাংক যে আপনাকে টাকাটা দিবে, এক্সপোর্টারকে দিবে, এটা তো এমনি এমনি দিবে না, তাই না? এখানে চার্জ করবে, ইন্টারেস্ট চার্জ করবে, ওই ইন্টারেস্টের পরিমাণটা হইলো 0.1 পার ইউরো। ডি নাম্বারে কি বলা হয়েছে, ইউর ব্যাংক ওভারহেড চার্জ হলো 0.0625। সো এটা হলো ওভারহেড চার্জ। আমার এই যে প্রফিট মার্জিনের পরেও আমি কি করতেছি, ওভারহেড চার্জ করতেছি, আমি আবার আরেকটা চার্জ করতেছি পার্সেন্টেজ আকারে। ইন্টারেস্ট রেট হলো 6 per annum। আমি প্রফিট মার্জিন চার্জ করতেছি, ওভারহেড চার্জ করতেছি, আমি ইন্টারেস্ট রেট চার্জ করতেছি। হ্যাঁ, ইন্টারেস্ট চার্জ করতেছি। আমি তো এই যে 65,000 ফর্ম দিচ্ছি, ওইটার উপর ইন্টারেস্ট চার্জ করতেছি। তিনটা আপনি সহজে মনে রাখেন, আমি তিনটা চার্জ করতেছি ব্যাংক। সো ওই চার্জ গুলো বাদ দিয়ে আমি দিব। আমার নোটে ভুল ছিল এই অঙ্কটা, আমি এক্সট্রিমলি সরি। সো আমি নোটের ভুলটা আমি লাস্টে যাদেরকে নোট দিচ্ছি ওদেরকে কারেকশন করে দিছি। সো এটা আমার জন্য একটা খারাপ সাইডই ছিল। আচ্ছা, যাই হোক, ওই আলোচনা না গেলাম। সো আমার এখানে কি দেওয়া আছে, গিভেন কি দেওয়া আছে আমি অলরেডি পাইছি, যে আমার 65,000 টাকার ভ্যালু, আমার এক্সচেঞ্জ রেট দুইটা দেওয়া আছে, হ্যাঁ, কারেন্সি রেট দুইটা দেওয়া আছে, আমার প্রফিট মার্জিন দেওয়া আছে, ওভারহেড চার্জ দেওয়া আছে, ইন্টারেস্ট রেট দেওয়া আছে, ইউজেন্স বিল দেওয়া আছে। এই ম্যাথটা অত সহজ না, ক্রস কারেন্সি যতটা সহজ ছিল, যতটা ইনোভেশনের আমার সুযোগ ছিল, এই ম্যাথে অতটা ইনোভেশন করার সুযোগ নেই। বাট আপনাকে এটা পারতে হবে, আপনাকে শিখতে হবে, না শিখলে আপনার হবে না। খুবই সহজ একটা ম্যাথ, আপনার ক্রস কারেন্সির চেয়ে সহজ, আমি একটু বলতে পারি। সো এখানে ম্যাথ সলিউশনে আমাকে কি করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ আগাইছি, আমি খুব সহজভাবে আগাইছি। আপনি হ্যান্ড নোটটা ফলো করবেন না, এখানে আমার এই স্লাইড গুলো ফলো করবেন। আমি স্লাইড গুলো ক্লাস শেষেই পরেই আমি শেয়ার করে দিব, স্লাইড গুলো আমি ক্লাসের পরেই শেয়ার করে দিব। তো প্রথম কি আমি ক্যালকুলেট করতে কি হয়েছে, টু ক্যালকুলেট হাউ মাচ আমি হাউ মাচ ইউর ব্যাংক হ্যাভ টু পে ইউর এক্সপোর্টার। আমি ক্যালকুলেট করার জন্য আমি প্রথম স্টেপে কি করছি, আমি প্রথম স্টেপে ক্যালকুলেট করার চেষ্টা করছি বাইং এক্সচেঞ্জ রেটটা। আমি কোন রেটে আমি এক্সচেঞ্জ করবো ওইটা ক্যালকুলেট করার চেষ্টা করছি, ঠিক আছে? সো এখানে একটা জিনিস দেখেন, আমার ইউরো থেকে আমি ডলারে নিব, ডলার থেকে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। ইউরো থেকে ডলারে নিব, ডলার থেকে বিডিটিতে নিব। তো ইউরো থেকে আমি ডলারে নিব, আমি প্রফিট পাবো কিসে,
আমি যে এক্সপোর্ট করছি আমি পাবো ইউরোতে পাবো, তাই না? এখানে আমি আবারও বলতেছি, আমি যে এক্সপোর্ট করছে, আমার এক্সপোর্টার যে এক্সপোর্ট করছে এটা তো ব্যাংকের থ্রুতে টাকাটা আসবে। তো এক্সপোর্ট করছে আমার এই যে গার্মেন্টস ব্যবসায়ী কি ইউরোতে, তো সে তো পেমেন্ট পাবে কিন্তু ইউরোতে পেমেন্ট পাবে, ঠিক আছে? সে পেমেন্ট পাবে ইউরোতে, এবং এটা আস্তে আস্তে কনভার্ট হয়ে এটা বিডিটিতে আসবে। তো সে যেহেতু পেমেন্ট পাবে ইউরোতে, তাকে কি সেল করা লাগবে একটু মনে করে দেখেন তো, তাকে কিন্তু ইউরো সেল করা লাগবে। তো ইউরো যখন সে সেল করবে, সে যখন ইউরো সেল করবে, এখানে একটা জিনিস দেখেন, সে যখন ইউরো সেল করবে তখন কিন্তু এই কোটেশনে একটু দিকে তাকান, আমি আমি কি করবে, সেই কিন্তু এই যে ইউরো সেল করবে, হ্যাঁ, আমার ইউরো যখন সেল করবে তখন আমার আমি আমি কি আমাকে আমি যখন সেল করতে যাব ইউরো এক্সচেঞ্জ হাউসের কাছে, সে কিন্তু বলবে যে তুমি ইউরো সেল করো, তুমি ইউরো এই প্রাইসে সেল করতে পারবা, এটা হলো তোমার প্রাইস। সো আমি যখন ইউরো সেল করবো আমি এই প্রাইসটা নিব, আমি ইউরো থেকে ইউএসডি তে কনভার্ট করব, তারপর ইউএসডি থেকে আবার আমি বিডিটি তে কনভার্ট করবো, তখন আমি ইউএসডি কিন্তু আবার এই প্রাইসে সেল করবো, কারণ সে কিনতে রাজি আছে। আমি একটা কথা বলছিলাম যে কিনতে ব্রোকার হলো অথবা এক্সচেঞ্জ হাউস হলো কিনতে রাজি আছে এই প্রাইসে, এবং সেল করতে রাজি আছে এই প্রাইসে। তো আমি যদি এক্সপোর্টার, আমি যদি ফরেন কারেন্সিতে পেমেন্টটা পাবো, আমি কিন্তু সেল করব, আমি কিনবো না, একটু মাথায় রাখেন। আমি সেল করব, যেহেতু আমি আমি ইউরোতে পেমেন্ট পাচ্ছি, সো আমি ইউরো সেল করব, ইউরো থেকে সেল করে আমি ডলারে নিব, ডলার থেকে আমি ডলার সেল করে আমি বিডিটিতে পাবো। সো আমি কিন্তু এখানে সেলার, আমি সেলার। সো আমি সেল করলে আমি কোন প্রাইসে সেল করব, আমি আবারও বলতেছি, আমি যখন সেল করব কোন প্রাইসে সেল করব, আমি কিন্তু এই যে বিড প্রাইসে সেল করব, যে প্রাইসে আমার ব্রোকার কিনতে রাজি আছে, যে প্রাইসে ব্যাংক কিনতে রাজি আছে, যে প্রাইসে এক্সচেঞ্জ হাউস গুলা আমার ইউরো কিনতে রাজি আছে, আমি ওই প্রাইসে সেল করব। সো ইউরো কিনতে রাজি আছে কোন প্রাইসে, 1.0715 প্রাইসে সে কিনতে রাজি আছে। তো আমরা কিন্তু আস্তে আস্তে ম্যাথের সলিউশন পেয়ে গেছি। আমার প্রথম যে কোশ্চেনটা ছিল আমি কিন্তু রেট পেয়ে গেছি, যে আমার ইউরো থেকে ইউএসডি তে কনভার্ট করবো কি 1.0715 এ, এবং আমি ইউএসডি টু বিডিটি হলো 106 টাকা, 106 টাকা 106.1010। সো আমি কিন্তু এইভাবে কনভার্ট করব। সো ক্যালকুলেট টোটাল কস্ট অফ বিডিটি। আমি কিন্তু কি করতেছি, আমি শুরুতে কি করছি, 2 নম্বরে প্রথমটা আমি রেট পেয়ে গেলাম, আমি কোন রেটে পাবো। 2 নম্বর হলো ক্যালকুলেট টোটাল কস্ট। আমি আমি কনভার্ট করতেছি ইউরোরে, এই যে 65,000 ইউরোরে আমি কনভার্ট করতেছি কিসে, শুরুতে ইউএসডি তে কনভার্ট করতেছি, আমি ইউএসডি দিয়ে গুণ দিছি, ইউএসডি তে কনভার্ট করতেছি, আমি 69,647 টাকা 50 পয়সা পাইছি। ইউএসডি থেকে আমি বিডিটি তে কনভার্ট করতেছি। সো ইউএসডি অ্যামাউন্ট হলো আমার কত, 69,647 টাকা, আর বিডিটি আমি গুণ দিছি। সো আমি কিন্তু বিডিটি পেয়ে গেছি, যে আমি আসলে 65,000 ইউরো যে পাওয়ার কথা ছিল, ইউরোকে আমি ইউএসডি তে নিছি, ইউএসডি থেকে বিডিটি তে আনছি। সো আমি টাকায় কত পাবে এক্সপোর্টার, 73,79,669 টাকা 40 পয়সা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? সেলার কে? সেলার সেলার এখন জিনিসটা কি, ধরেন আমার সেলার তো এক্সপোর্টার, সহজ কথা, এক্সপোর্টার ইউরোতে পেমেন্ট পাবে। তো পাবে কতদিন পরে, পাবে তো আপনি ধরেন 130 দিন পরে। বাট 130 দিন পরে আমি তো ব্যাংক তোর এখনই টাকা দিয়ে দিতেছে, হ্যাঁ। তো ব্যাংক যে এখন টাকা দিতেছে, এখন কোন রেটে দিবে, কত টাকা দিবে ওকে, ওইটা ক্যালকুলেট করতেছে এখানে। তো এখানে পাবে হইলো ব্যাংক অথবা এক্সপোর্টার। সো কি পাবে, ইউরো পাবে। সো এখানে ইউরো এই কারণে আমি সেল করতেছি, ইউরো সেল করে শুরুতে আমি ডলারে নিয়েছি, ডলার থেকে বিডিটি তে আনছি, সহজ কথায়। দ্যাট মিনস হলো আমি এক্সপোর্টার থেকে বিলটা আমি কিনে নিচ্ছি, ব্যাংক কিনে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সহজ কথা, এক্সপোর্টার থেকে ব্যাংক কিনে নিচ্ছি, হ্যাঁ, সেটাই। ব্যাংক কিনে নিচ্ছে, ব্যাংক কিনে পরে সেটা ডিসকাউন্ট করবো, পরে আবার এ করবো। হুম। এখানে কস্ট না তো, টোটাল পেমেন্টও বলা যায় আর কি, টোটাল কস্ট অথবা টোটাল পেমেন্ট অথবা টোটাল অ্যামাউন্ট, আমি যে ইউরো থেকে বিডিটিতে কনভার্ট করতেছি অ্যামাউন্ট, এটা দাঁড়াচ্ছে। কারণ কোনো কনফিউশন না থাকলে আমি পরবর্তী ইয়াতে স্টেপে চলে যাব। সো আমি অলরেডি কিন্তু পাইছি কি, যে আমি কত টাকা আসলে আমি 65,000 ইউরো কত সেল করে কত টাকা পেতে পারি, এই জিনিসটা পাইছি। সো আমি এখন কি করব, আমি প্রফিট মার্জিন ব্যাংক কেটে রাখবে, ওভারহেড চার্জ কেটে রাখবে, ক্যালকুলেশন আমি খরচ কেটে রাখবে। সো আমার বইয়ে এগুলো প্লাস করা ছিল, এগুলো মাইনাস হবে, সহজ কথা। প্রফিট মার্জিন কত ছিল, যে 0.1 পার ইউরো, তার মানে ইউরো তো 65 আর 0.1, সো বিডিটি তে হলে 6,500 হবে। এটা সহজ, এটা ক্যালকুলেশন জটিল না। আপনি কোনো সোর্সে দেখবেন ওরা কি করছে, এক্সচেঞ্জ রেটের সাথে এই ওভারহেড চার্জটা প্রফিট মার্জিনটা অ্যাড করছে, আমি আলাদা অ্যামাউন্টে অ্যাড করছি, ডিফারেন্স কোনো কিছু নাই। আমি অনেক
ক্রস চেক করে দেখছি অন্যরা যারা ইউটিউবে অথবা অন্য কোথাও যারা এই সলিউশন গুলো করছে, আমার রেজাল্ট সেম। আপনি সো ওরির হওয়ার কোনো কারণ নাই। সো এখানে আমার তাহলে প্রফিট মার্জিনটা সহজ, খুবই সহজ। আমি প্রফিট মার্জিন কিভাবে আমি ক্যালকুলেট করব, আমাকে প্রফিট মার্জিনের কথা বলেই দিয়েছিল স্পষ্ট করে। কি বলছিল যে আমার 10 পয়সা হলো পার ইউরোতে। সো আমার 65,000 ইউরো, 10 পয়সা আমি গুণ দিলে 6,500 পাচ্ছি। ওভারহেড চার্জ কত আমার? ওভারহেড চার্জ হলো আমার কি, এখানে একটা রেট বলা ছিল 0.0625। সো আমি যেহেতু বিডিটি ইউএসডি টু বিডিটি অ্যামাউন্ট যত আমি জানি যে এটা 73,79,000 টাকা, ওইটার ওভারহেড চার্জ আমি 0.0625 দিয়ে গুণ দিব। সো আমি ওভারহেড চার্জ পাবো। সো এটাও সহজ। ক্যালকুলেট ইন্টারেস্ট ফর 120 ডেজ, তার সাথে আবার ট্রানজিট পিরিয়ড আছে 10 দিন। সো টোটাল ডেজ হলো 130 ডেজ। আমি যেহেতু 30 ডেজ আমি তোমাকে আমি টাকা দিচ্ছি, লোন দিচ্ছি, তাই না? আমি বিলটা যেহেতু কিনে নিচ্ছি, কত দিনের জন্য কিনে নিচ্ছি? 130 দিনের জন্য। আমি তো টাকাটা আমি ইম্পোর্টারের কাছ থেকে পাবো 130 দিন পরে, তাই না? তো 30 দিনের তোমার আমি ক্রেডিট দিচ্ছি, ব্যাংক তোমাকে ক্রেডিট দিচ্ছে আমার এক্সপোর্টারকে। সো এই কারণে 130 দিনের সে ইন্টারেস্ট চার্জ করবে। সো ইন্টারেস্ট চার্জ করে এটা আসছে 1,60,250 টাকা 34 পয়সা। সো এই জিনিসগুলো যখন আমি বাদ দিব, আমার কমপ্লিট টোটাল পেমেন্ট, আমি যখন এই জিনিসগুলো যখন বাদ দিব, আমার খরচগুলা, আমি এই খরচগুলো বাদ দিয়ে আমি কি করব, এক্সপোর্টারকে পেমেন্ট করব। ঠিক আছে? সো খরচগুলো বাদ দেওয়ার পরে 72,18,352 টাকা হয়। সো খুব পরের ম্যাথগুলো খুবই সহজ ম্যাথ, আসলে অত কঠিন ছিল না। আপনি যদি জিনিসটা ধরতে পারেন, আপনার কঠিন না। আপনি শিওর থাকেন, আপনি যখন আমরা রিস্ক ম্যানেজমেন্টে বলছিলাম না যে বেসেলের ম্যাথ একটু পয়েন্ট ঘুরে দিছে, আপনি সেম ম্যাথ পাবেন, সেম এক্স্যাক্টলি এই ম্যাথটাই পাবেন। খুব বেশি ঘুরাবেন, আপনি শিওর থাকেন। আইবিবি খুব বেশি বিপদে ফেলাবে না আপনাদেরকে, যদি ম্যান্ডেটরি ম্যাথ দেয় আর কি, কারণ ওরা প্রিভিয়াস এর ম্যাথকে ফলো করে। সো আপনি এখানে হয়তো রেট এদিক সেদিক পাবেন, হ্যাঁ, একটু হয়তো ঘুরাবে, বড় ধরনের চেঞ্জ পাবেন না। সো আপনি এই ম্যাথটা ভালো করে যান, একটু চোখ কান খোলা রাখেন, আপনি পারবেন। আপনারা সবাই ট্রাই করবেন ম্যাথটা করার জন্য। সো কারো কোনো কোশ্চেন না থাকলে আমি পরবর্তী ম্যাথে চলে যাবো। আমরা পরবর্তী ম্যাথটা হলো উল্টাটা। আমি একটু আগে যে ম্যাথটা করছিলাম এটা এক্সপোর্টারের ভিউপয়েন্ট থেকে করছিলাম। এক্সপোর্টার এক্সপোর্ট করার পরে তার টাকা দরকার হয়েছে, সে এটা ডিসকাউন্ট করে ব্যাংকের কাছ থেকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে? তো ডিসকাউন্টের ক্ষেত্রে এখানে প্রফিট মার্জিন অ্যাড হয়েছে, এটা সেটা অ্যাড হয়েছে। আমরা ডিসকাউন্টের সাথে সবাই জড়িত, সবাই ডিসকাউন্ট টার্মটা বুঝি, বাট এটার সাথে কিন্তু অন্য খরচগুলা যোগ করে আমি একটা ম্যাথ করে ফেলছি। এবার আসি, ইউর ইম্পোর্টার ওয়ান টু বুক ইউর ফর এ পেমেন্ট অফ 90 ডেজ এলসি অ্যামাউন্ট অফ ইউরো এত টু ইউর ব্যাংক। সো এখানে কিন্তু ইম্পোর্টার ইস্যু আসতেছে, হ্যাঁ। সো ইম্পোর্টার কি করতেছে, যে একটা পেমেন্ট বুক করতেছে, যেটা আমার 90 ডেজ এলসির, হ্যাঁ, যেটা পেমেন্টটা 90 ডেজ পরে দেওয়া লাগবে। এলসি অ্যামাউন্ট হলো কত? ইউরো হলো 25,000। কারেন্সি সেম, ওইখানে ইউরো ছিল, এখানে ইউরো। ওইখানে 65,000 ছিল, এখানে 25,000। ওইখানে ছিল এক্সপোর্টার বিল ডিসকাউন্ট করতে আসছে, এখানে ইম্পোর্টারের পেমেন্ট করতে আসছে ব্যাংকের কাছে। ঠিক আছে? টু ইউর ব্যাংক। ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ রেট টু ডিল উইথ দ্য ইনপুট পেমেন্ট। সো এখানে ছিল আমি এক্সপোর্টার, আমি কিন্তু ইউরোতে পাইছি, আর এখানে আমার কিন্তু ইউরোতে দেওয়া লাগবে। সো এখানে কিন্তু আমার ইউরো কিনা লাগবে। আমি 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 খুব সহজ করে বলে দিই, ওইখানে আমি কি করছিলাম, ওইখানে আমি ইউরো সেল করছিলাম, এখানে আমাকে ইউরো কিনে পেমেন্ট করা লাগবে। সো এটা কিন্তু একটা মাইল ফলক হিসেবে কাজ করবে আপনার পরবর্তী ম্যাথ করার জন্য। হাউ মাচ ডাজ দ্য ইম্পোর্টার হ্যাভ টু পে টু ইউর ব্যাংক? আপনার ইম্পোর্টারকে কত টাকা পে করা লাগবে। ওইখানে ছিল কত টাকা পাইছে, হ্যাঁ, এখানে হলো কত টাকা পে করা লাগবে। প্লিজ ইউজ দ্য ফলোইং ইনফরমেশন। আমাকে নিচের ইনফরমেশন গুলো বেস করে আমাকে ইনফরমেশন চাইছি। তো আমি কিন্তু আমরা অলরেডি অনেক কিছু জানি, তো আমরা কেন পারবো না, তাই না? এখানে ইউএসডি টু বিডিটি দেওয়া আছে এবং ইউরো টু ইউএসডি দেওয়া আছে। সো ওইখানে আমার কি ছিল, ওইখানে আমার একটু আগে যে ম্যাথটা করছি ওইখানে কিন্তু আমরা এই প্রাইসটা নিয়েছিলাম, ওইখানে কিন্তু আমরা বিট প্রাইস নিয়েছিলাম, এখন আস্ক প্রাইস নিব। আমরা আস্ক প্রাইস নিব। আমি শুরুতে কি করবো, বিডিটি দিয়ে ইউএসডি কিনবো। আমি শুরুতে বিডিটি দিয়ে ইউএসডি কিনবো এবং ইউএসডি দিয়ে আমি ইউরো কিনবো। সেক্ষেত্রে কিন্তু আমার এই প্রাইসটা আসবে, এই যে আস্ক প্রাইস আসবে, অফার প্রাইস আসবে, হ্যাঁ। আমি যেহেতু ফরেন কারেন্সি কিনতেছি, যেহেতু আমি ইম্পোর্ট করতেছি, আমার এই প্রাইসটা আমি কাউন্ট করবো। ঠিক আছে? সো এটা আমি বলে দিলাম অঙ্কের আগেই। তারপর ইউর ব্যাংক ওভারহেড চার্জ হলো 0.0831। আমার আগের অঙ্কে আমি ওভারহেড চার্জ গুলো বাদ দিয়েছিলাম, বাদ দিয়ে আমি এক্সপোর্টারকে পে করছিলাম। এখন আমি অ্যাড করব, কারণ আমি তো ইম্পোর্টারের কাছ থেকে এগুলো চার্জ করবো। সো আমার ওভারহেড চার্জ দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে, এবং এজিউম 36 ডেজ ইন ইয়ার। আমার এটা এজিউম না বললে আমি 36 ডে কাউন্ট করবো। আমার বছর ব্যাংকিং ইয়ার কখনোই 365 হয় না। আমরা সবাই জানি ব্যাংকিং ইয়ার হলো 136 ডেতে হয়। সো সলিউশন কি, টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ইম্পোর্টার হ্যাভ টু পে দ্য ব্যাংক ফর 90 ডেজ এলসি। আমার ইউরোতে করার জন্য আমি কি করবো, ইউরোতে ইউএসডি তে কনভার্ট করবো। যে ইউজ দ্য অফার প্রাইস, আমরা অফার প্রাইস দিয়ে গুণ দিব, মানে 1.0770। সো ইউরো থেকে আমি শুরুতে ইউএসডি তে নিচ্ছি, আর 2 নাম্বার স্টেপে আমি কি ইউএসডি থেকে বিডিটি তে আনছি। সো এই জিনিসটা সহজ। আমার কত, আমার ইউরো হলো 25,000, হ্যাঁ। সো আমার 25,000 ইউরো, আমার ইউরো হলো 25,000। সো আমি 25,000 শুরুতে ইউএসডি তে কনভার্ট করছি, হ্যাঁ। ইউএসডি আমার এই ভ্যালু দাঁড়াচ্ছে
ইউএসডি থেকে বিডিটি তে কনভার্ট করছি। আমার এই যে ইউএসডি, সো ইউএসডি যে ভ্যালু এটা আমি বিডিটি তে কনভার্ট করছি গুণ দিয়ে। সো আমার এই বিডিটি 29,75,212 টাকা আমাকে কি করা লাগবে, পে করা লাগবে, ইম্পোর্টারকে পে করা লাগবে, বাংলাদেশি ইম্পোর্টারকে পে করা লাগবে। সো এটার সাথে আমার খরচগুলো যোগ হবে, কিছুই না, যে ওভারহেড চার্জ যোগ হবে, ওভারহেড চার্জ যোগ হবে, হ্যাঁ। সো ওভারহেড চার্জ আমার এই বিলের উপর, এই বিলের উপরে আমি কি করব, আমার এই ইন্টারেস্ট অ্যামাউন্টটা গুণ দিব, ওভারহেড চার্জের পার্সেন্টেজটা গুণ দিব। সো আমি ওভারহেড চার্জ পাবো, সো ওভারহেড চার্জ পাবো। তারপর সোয়াপ কস্ট হলো 3%, ওইটাও আমার এই 29,75,000 দিয়ে আমি যদি এটা গুণ দিই, এবং 90 ডেজ সোয়াপটা করতেছে 90 ডেজ এর জন্য। সো সোয়াপ নিয়ে আমি ডিটেল আলোচনায় যাচ্ছি না। সো কস্টটা আপনি ক্যালকুলেট করেন 3%, 90 ডেজ এর জন্য যেহেতু আমি 360 দিয়ে ভাগ করবো, 90 ডেজ দিয়ে গুণ করবো। সো আমি পাচ্ছি এখানে 22,314 টাকা। টোটাল পেমেন্ট আমি কি করব, আমি টোটাল পেমেন্ট করা লাগবে ইম্পোর্টারকে, আমার খরচ সহ পে করা লাগবে। আমি আগের অঙ্কে কি করছিলাম, ব্যাংক কিন্তু আমার ইম্পোর্টার এক্সপোর্টারকে পে করছিল, সো ব্যাংক খরচ কেটে পে করছে, আমি আরো বলতেছি, ওইখানে খরচ কেটে সে রিমেনিং অ্যামাউন্টটুকু পে করছে। আর এখানে যেহেতু আমার ইম্পোর্টার, তো তাকে কি খরচ সহ তার কাছ থেকে আমি আদায় করব, খরচ সহ তার কাছ থেকে আদায় করব ইম্পোর্ট পেমেন্টের জন্য। সো এই হয়ে আমার এটা অন্যান্য সোর্সে দেখবেন এটা 30 লক্ষ হয়। তো এখানে 2 টাকার একটা ক্যালকুলেশনের কারণে গ্যাপ হয়েছে, সো 30 লক্ষই হবে, এটা রাউন্ড ফিগার 30 লক্ষই হবে। আপনার অ্যান্সার যদি 30 লক্ষ হয় সমস্যা নাই। তো কারো কোনো কোশ্চেন?